ওনাদের কাজটা করতে দিতে হবে। হ্যাঁ, তা আমাদেরকে ছোটবেলা থেকেই শেখানো হয় যে তোমাকে বড় হয়ে এটা হতে হবে, ওটা হতে হবে, এবং আমরা বিদ্যালয়ে যাই, বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করি, করে অনেক কিছু হয়ে ওঠার চেষ্টা করি। এই হয়ে ওঠার চেষ্টা ঠিক আছে, কারণ এই হয়ে ওঠার চেষ্টাটা না থাকলে জগৎ আগাবে না। আমাদের তো একটা আর্থ সামাজিক ব্যাপার স্যাপার আছে, সেগুলো কিছুই আর আগাবে না। কিন্তু হয়ে ওঠার একটা বিপদের দিকও আছে। আমরা যখনই কোনো কিছু হয়ে উঠি, তার সঙ্গে আমাদের অহঙ্গ হয়ে ওঠে। কখনো কখনো আমাদের নিজের চেয়ে আমাদের অহংের সাইজ বড় হয়ে যায়। এটা হচ্ছে হয়ে ওঠার একটা বড় বিপদ। আপনি লালনের গান বলেন বা যে কোনো আধ্যাত্মিক গানের কথাই, মানে স্রষ্টাদের কথা বলেন বা বাউলদের কথা বলেন, আমার ধারণা, আমি আমার মতো করে বুঝি, আমি খুব বাউল গানের উপর যে খুব শিক্ষিত মানুষ তা না। আমি আপনাদের সবার মতোই ছোটবেলা থেকে অনেক গান শুনেছি বাউলদের, তাদের আড্ডায় কখনো গেছি, শুনে আর আড্ডা থেকে যতদূর বোঝা আমার বোঝার যে ব্যাপারটা, যেটা বুঝতে পেরেছি আমি, বাউল জিনিসটা কি। বাউলকে আপনি নানাভাবে ব্যাখ্যা করতে পারেন। বাউলিজমকে বোধহয় একটা ব্যাখ্যা এরকম হতে পারে যে কোনো কিছু না হয়ে ওঠার চেষ্টা করাটাই হচ্ছে বাউল হয়ে ওঠা। আপনি খেয়াল করে দেখবেন যে বাউলদের মধ্যে কোনো তাড়া নাই। ট্রেন ছেড়ে চলে যাচ্ছে স্টেশন থেকে, কোনো তাড়া নাই। টাকা কামাতে হবে, একটা বড় ভালো গাড়ি কিনতে হবে, তাড়া নাই, ট্রেন ছেড়ে চলে যাচ্ছে। বড় দালান বানাতে হবে, কোনো তাড়া নাই। পাশের আরেকজনের অনেক সম্মান হয়ে যাচ্ছে, ফেসবুকে ফলোয়ার 10 লাখ, কোনো তাড়া নাই বাউলের কোনো ব্যাপারে কোনো তাড়া নাই। কারণ বাউল জানে এই সকল তাড়া আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মিনিংলেস। আমরা প্রত্যেকেই মহাবিশ্বে ধুলার মতো, এবং এটা কোনো বাড়তি বলার কথা না। আমার জানুয়ারিতে ব্রেন স্ট্রোক হয়েছিল। আমি আল্লাহ আমাকে তখনই নিয়ে যেতে পারতেন। নিয়ে গেলে আজকে আমি আমার আম্মাকে যে কবরস্থানে কবর দিয়েছে, আমাকে হয়তো সেই কবরস্থানে কবর দিত, এবং তারপরে আমি ধুলা হয়ে থাকতাম ওখানে। ফলে আমরা মরে গিয়ে যে ধুলা হব, এটা আমরা যে জ্ঞানটা জানি, এটা বাউল এই জগতে বসেই জানে যে দে আর জাস্ট ডাস্ট ইন দ্য উইন্ড। ফলে তাদের কোনো বিষয়ে কোনো তাড়া নাই। তো এখানে আসার বিপদ হচ্ছে, এখান থেকে চলে যাওয়ার পরে 3 ঘন্টা আমি এই বাউলিজম দ্বারা আক্রান্ত থাকবো, এবং আমিও কোনো তাড়া বোধ করবো না যে আমার কি স্কেডিউল আছে এরপরে আমাকে কি করতে হবে। এই তাড়া মাথায় কাজ করবে না। কিন্তু আমি যেহেতু একদিকে ফিল্ম মেকার হিসেবে আমার নিজের কিছু কাজ থাকে, তাড়া থাকে, সেটা না হয় মাঝে মধ্যে যখন বাউলিজম দ্বারা আক্রান্ত হই, 1 মাস কিছুই করলাম না, ভালো। কিন্তু যেহেতু আমি এখন একটা জনগণের দায়িত্ব নিয়েছি, ফলে আমার ওই ভাবে এবং ভরে আক্রান্ত হয়ে যাওয়ার সুযোগ নেই। ভাবের মধ্যে বসে আমাকে ভাবতে, আচ্ছা বাউলদের এই যে সংকটের কথাগুলো এখানে বলা হলো, যার অনেকগুলো কথাই আমি জানি, সেগুলোর ব্যাপারে আমরা কি ভাবছি, কি করছি, এবং সামনে কি করতে পারি, এই কথাগুলো বলা খুব প্রয়োজন। প্রথমে হচ্ছে যে আপনারা জানেন যে এটা, এই যে বাউলদের উপর যে 5ই আগস্টের পরে কোথাও কোথাও কিছু ঘটনা ঘটেছে, এটা কিন্তু কোনো একটা এই সময়ের স্পেসিফিক কোনো ব্যাপার না। আমরা জানি যে, কারণ 5ই আগস্টের পরে দেশে পুলিশ প্রশাসন প্রায় অকার্যকর ছিল। আমরা সবাই জানি 20 দিন দেশে পুলিশ বলে কিছু দেখিনি আমরা। সিভিল অ্যাডমিনিস্ট্রেশনও এখনো পুনর্গঠনের মধ্যে দিয়ে যাচ্ছে। ফলে সরকার হিসেবে যে আমরা অত্যন্ত শক্তিশালী, এটা তো বলা যাচ্ছে না। এটা আমরাও দাবি করছি না, কেউ আমি নিশ্চিত এটা বলবে না। এর কারণে এই যে আমরা একটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে যাচ্ছি, পুলিশ বাহিনীর পুনর্গঠন হচ্ছে, আমলাতন্ত্র একটা পুনর্গঠনের মধ্যে দিয়ে যাচ্ছে। বাউলদের উপর এবং বিশেষ করে মাজারে যে ঘটনাগুলো ঘটেছে শুরুর দিকে, ওই সময় আসলে ঠেকাবার মতো কেউ ছিল না, এবং ঠেকাতে যারা গেছে সাধারণ মানুষ, সিভিলিয়ান, আমাদের মতো আপনাদের মতো মানুষজনই আটকানোর চেষ্টা করেছে। কোথাও সফল হয়েছে, কোথাও হয়নি। কিন্তু এখন যখন আমরা ধীরে ধীরে
সরকারের উপর আমাদের গ্রিপটা তৈরি, মানে সরকার বলতে আমি বলতে চাচ্ছি দেশ পরিচালনা পদ্ধতির উপর আমাদের গ্রিপ তৈরি করছি। এখন আমাদের দায়িত্বটা আমরা এক্সিকিউট করছি। আপনারা নিশ্চয়ই এটা স্বীকার করবেন যে 5ই আগস্টের পরে প্রথম 1 মাস যে অবস্থা ছিল এখন সে অবস্থায় নাই। কিন্তু সে অবস্থায় নাই বলে আমরা যে তৃপ্তির ঢেকুর তুলতে পারি আমি সেটা বলতে চাই না। যদি একটা ঘটনাও ঘটে, যেমন কিছুদিন আগে টাঙ্গাইলে বোধহয় হয়েছে, টাঙ্গাইল বা ময়মনসিংহ, এখন ভুলে গেলাম কোন জেলাটায়, এই ময়মনসিংহ রাইট, 4-5 দিনের মধ্যে ময়মনসিংহ রাইট, একটা ঘটনাও যদি ঘটে সেটার জন্য আমরা শান্তিতে বসে থাকতে পারি না। আমরা সরকারের তরফ থেকে আমরা এটুকু বলতে পারি, আমাদের ক্যাবিনেটে এই বিষয়ে কয়েকবার আলোচনা হয়েছে এবং আমাদের প্রত্যেকের অবস্থান ছিল অভিন্ন যে আমরা এটা টলারেট করবো না। এবং এই বার্তা আমরা শুধু ক্যাবিনেটে বসে আলোচনা করেছি তা না, এই বার্তা আমরা জেলা প্রশাসকদের কাছে পাঠিয়েছি, পুলিশ সুপারদের কাছে পাঠিয়েছি এবং তারা সজাগ। এজন্য আপনি দেখবেন যে কিছু ঘটনা কমে আসছে আস্তে আস্তে। অনেক কিছুদিন আগে নারায়ণগঞ্জে একটা ঘটনা ঘটেছিল, ওই ঘটনা ঘটার পরে আমাকে কেউ জানায়নি, আমি নিজে অনলাইনে খবরটা পড়ে আমার মিনিস্ট্রির অ্যাডিশনাল সেক্রেটারি সাহেবকে বলি, উনি অ্যাডিশনাল সেক্রেটারির মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করেন, নারায়ণগঞ্জের পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদেরকে আমাদের বার্তাটা খুব স্পষ্ট করে জানাই যে এটা কেন আপনারা বাউলদের যন্ত্রপাতি নিয়ে এসছেন, এটা তো আপনাদের কাজ না। আপনাদের কাজ তাদেরকে নিরাপত্তা দেওয়া এবং যারা এই গোলযোগগুলো করার চেষ্টা করছে তাদের সঙ্গে কথা বলা, তাদেরকে ডায়ালগে এঙ্গেজ করা, এটা হচ্ছে আমাদের প্রশাসনের কাজ। কিছুদিন আগে আমি নারায়ণগঞ্জ গিয়েছিলাম পানাম নগরে একটা অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানের আগে ইনফর্মালি আমাদের সচিব সাহেব ছিলেন, জেলা প্রশাসক ছিলেন, পুলিশ সুপার ছিলেন, আমরা লাঞ্চ করতে বসেছিলাম। আমাদের লাঞ্চ করেছি 15-20 মিনিট ধরে। এই 15-20 মিনিটই আমাদের লাঞ্চ মিটিংয়ের মূল আলোচনার বিষয় ছিল নারায়ণগঞ্জে যে ঘটনাটা ঘটেছে এটা আর ঘটতে পারবে না এবং আমাদেরকে আমাদের বাউল শিল্পীদের পাশে দাঁড়াতে হবে, আমাদের মাজারগুলোর পাশে দাঁড়াতে হবে। এই আলোচনাটা আমরা সেখানে করেছি। গতকালকে আমাদের ক্যাবিনেটে একটা মিটিং ছিল, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতি সেই মিটিং হয়। সেই মিটিংয়ে দীর্ঘক্ষণ আমাদের আলোচনা হয়েছে এবং সেখানে একই কথা হয়েছে যে আমরা আমাদের সরকারি চ্যানেলে এই বার্তাটা আবার পাঠিয়ে দিতে হবে যে এই ঘটনার জন্য একটাও না ঘটে। কিন্তু ঘটনা ঘটবে, কারণ আপনি জানেন সব দেশেই কিছু না কিছু মানুষ থাকে যারা অপরাধ প্রবণ। তাহলে ঘটনা ঘটলে আমাদের কি করতে হবে? আমাদের সাথে সাথে ব্যবস্থা নিতে হবে, যে কাজটা হচ্ছে আমাদের দায়িত্ব। বাউল শিল্পী এবং মাজারের ব্যাপারে, বাউল শিল্পীদের ব্যাপারে আমরা যেহেতু একটা সংগঠন আছে, আমরা ওনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনাদের কোথাও এরকম একটা ঘটনা ঘটলো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওনারা জানেন, আপনাদেরকে আমলাতান্ত্রিক অনেকগুলো দেয়াল পার হয়ে আসতে হবে না, আমাকে সরাসরি মেসেজ পাঠাবেন, আমি সরাসরি সেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এবং ইয়েস, মাজারগুলোর ক্ষেত্রে আমাদের একই বক্তব্য, আপনারা সরাসরি আমাদেরকে মেসেজ পাঠাবেন, আমরা যে কোনো ঘটনা ঘটলে সাথে সাথে ব্যবস্থা নেব। তবে আমি আশার দিকের কথা বলতে চাই। আশার দিক হচ্ছে, আপনি দেখেন এই ঘটনাগুলো ঘটায় কিন্তু খুব অল্প সংখ্যক লোক। বাংলাদেশের 17 কোটি মানুষ এটা বিশ্বাস করে না, এটা আপনারা জানেন। এবং আমরা এই সরি, আমি একটা কথা ভুলে গেছি, বলে নিই। নারায়ণগঞ্জের ঘটনাটা যেদিন ঘটলো সেটার পরে আমরা যে শুধু প্রশাসনকে বলেছি এটাতে ইন্টারসেপ্ট করতে, তা না। একই সঙ্গে শিল্পকলা একাডেমির ডিজি সাহেবকে আমি ফোন করেছি। আমি তাকে বলেছি আমাদের সাধু মেলা কটা হয়, বললো যে এই বছর 12টা হবে। আমি বললাম এটা 24টা করা হোক এবং 2 দিনের মধ্যেই আমরা সিদ্ধান্ত নিই। এবং আপনারা দেখতে পাচ্ছেন শিল্পকলা একাডেমি তাদের বাউলের যে সাধু মেলা এটা ডাবল আপ করেছে, ফলে 12টার জায়গায় এটা এই বছর 24টা হবে। আমাদের বাজেটের টানাটানি আছে, আমি এটুকু বলতে পারি আপনাদেরকে, আগামী বছর এই সংখ্যাটা আরো বাড়বে এবং এটা বাড়বে। এটা কোনো দয়া না, এটা আমার কোনো মাহাত্ম্য না, এটা আপনাদের পাওনা। বিকজ বাউলরা হচ্ছে বাংলাদেশের আমাদের কালচারাল লেগেসির একটা খুবই উল্লেখযোগ্য পার্ট। এবার আসি আরেকটা প্রসঙ্গে আমি একটু আলোচনা করতে চাই, এই যে বাউলদের ডেটাবেস নেই। আমরা কি দুর্ভাগ্যের কথা, বাউলদের না, আমাদের বেশিরভাগ সেক্টরের ক্ষেত্রে কোনো ডাটাবেস নেই। এটা আমি পরশুদিন একটা ফিল্ম কনফারেন্স ছিল, যদি এটা আমার মিনিস্ট্রি না, বাট আমি ফিল্ম মেকার বলেও হয়তো তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে। সেখানে আমি একই কথা বলেছি। আমি বলেছি
আমরা জানি না আমাদের কতজন মানুষ একটা সেক্টরে কাজ করছেন, শিল্পী আছেন। আমরা জানি না তাদের মধ্যে কতজনের আর্থিক অবস্থা কি, কতজন নিয়মিত শো করছেন, কতজনের হেল্প প্রয়োজন, এটা নাই। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ে প্রচুর অনুদানের ফান্ড আছে, এই মুহূর্তে নাই, আগামীবার আবার আসবে, কিন্তু আমি গিয়ে দেখেছি প্রচুর ফান্ড সেখানে ব্যবহার করা হয়েছে। এবং দুর্ভাগ্য হচ্ছে বেশিরভাগ ফান্ড রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়েছে। আমি এইটুকু আপনাকে বলতে পারি, আমাদের সময় একটা টাকাও রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে না, হবে না। এবং আমি এটাও বিশ্বাস করতে চাই, এরপরে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা এই ধারাটা অক্ষুণ্ণ রাখবেন। যারা প্রকৃত শিল্পী, যাদের যাদের কাজ প্রোভাইড করা আমাদের প্রয়োজন, এবং যারা কাজ করতে অক্ষম হলে যাদের পাশে দাঁড়ানো প্রয়োজন আমাদের, ওই কাজটা তারা কন্টিনিউ করবেন। পরবর্তীতে যারা আসবে এটা আমি বিশ্বাস করতে চাই। এই জুলাই থেকে আমরা এই যদি ডাটাবেসটা আপনাদের রেডি হয়ে যায়, আমাদের সঙ্গে তো আপনাদের যোগাযোগ থাকবে। আমি বলবো আপনাদের ডাটাবেসটা আপনারা আমাদের মিনিস্ট্রিতে প্রেজেন্ট করেন। আমাদের মিনিস্ট্রি বাউলদের জন্য, কারণ এটাকে আমরা একটু আলাদাভাবে দেখতে চাই। আপনারা জানেন যে ইউনেস্কো হেরিটেজের অন্তর্ভুক্ত হয়েছে 2008 সালে বাউল গান। সো আমরা এটাকে গুরুত্ব দিয়ে দেখতে চাই। বাউলদের জন্য আমরা একটা আলাদা কি সাপোর্ট সিস্টেম তৈরি করতে পারি, সেটা একটা তো হলো শিল্পকলার মাধ্যমে অনুষ্ঠান বাড়ানো, সেটা আমরা বাড়াচ্ছি। এর বাইরেও আর কি সাপোর্ট সিস্টেম তৈরি করা যায় সেটা নিয়ে আমরা কাজ করবো। বাট তার আগে আপনারা আমাদেরকে একটু ডাটাবেসটা তৈরি করে দেন, এটা আমাদের কার্যক্রমটা প্রণয়নে সাহায্য করবে যতদিন। এবং এই কথাগুলো কিন্তু মুখের কথা না, আমার এখানে মিনিস্ট্রির প্রতিনিধি আছেন, আমি তাদেরকেও বলবো যেগুলো নোট নেন। এবং আপনাদেরকেও বলবো, আমি আজকে যা যা বললাম এই কথাগুলো লিখে রেজলিউশন আকারে আবেদনের চিঠিতে আমার বরাবর নিয়ে আপনার মন্ত্রণালয়ে আসেন। এবং আমরা জবাবদিহির মধ্যে থাকতে চাই। আমরা মঞ্চে গিয়ে একটা খুবই তালি পাওয়ার মতো কথা বললাম, কিন্তু পরে আর কাজ করতে পারলাম না, সেটা যেন না হয়। আমরা যে সব কাজ করতে পারবো তা না, কিন্তু আমরা চেষ্টা করব। হয়তো ব্যর্থ হবো, কিছু কাজ পারবো, কিছু কাজ পারবো না, কিন্তু সৎভাবে চেষ্টাটা করব। এবং সেটার জন্য আপনাদের আমরা আজকে যে কথাগুলো বললাম আমি, এগুলো সাজিয়ে আপনারা একটা চিঠি নিয়ে আসবেন। আমরা পাশে দাঁড়াবো। কারণ পাশে দাঁড়াবো, আবার বলছি, আমি কোনো মহান ব্যক্তি না যে কোনো দয়া দাক্ষিণ্য নিয়ে পাশে দাঁড়ানো না। এটা আপনার রাইট, এটা আপনার অধিকার, এটা রাষ্ট্রের দায়িত্ব আপনাদের পাশে দাঁড়ানো। এটা আপনাদের প্রতি কেউ কোনো অনুকম্পা প্রদর্শন করছে না। আমি শেষ করতে চাই আবার একটু কি বলে বাউলিজম দ্বারা আক্রান্ত হতে চাই, যাতে পরবর্তী এখান থেকে বেরিয়ে যাওয়ার পর 2 ঘন্টা আমার মাথায় আর কোনো কিছু কাজ না করে, এটা আমি চাই। আমি বাউলু ভাইয়ের একটা গান অনেক আগে শুনেছিলাম, এই গানটা আমার খুব প্রিয় গান। আমি এটা নিয়ে লিখেছিলাম বোধহয় ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা অনেক আগে। রাখিলেন সাই খুব জোর করে আঁধলা পুকুরে। আমরা প্রত্যেকেই কিন্তু একটা কূপ জল, এবং আমরা হয়তো কেউ জানি যে আমরা একটা কূপ জল, কেউ জানি না। আমরা যে জানি না সে অহংকার করি, সে আরেকজনকে মারতে যাই এবং বলতে যাই, এই তুমি আমার মতো না কেন, তোমাকে মারতে হবে। তুমি কেন মাজারে যাও, তোমাকে মারতে হবে। তুমি কেন বাউল গান গাও, তোমাকে মারতে হবে। কারণ আমরা মনে করি আমি যে রাস্তায় বিশ্বাস করি এটাই সঠিক, এর বাইরে আর কোনো রাস্তা নাই। এই যে আমি ঠিক আর সবাই ব্যাঠিক, এটা পৃথিবীর সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় অসুখ। এই অসুখ থেকে বের হয়ে আসে কিন্তু বাউলরা। বাউলিজম কিন্তু আপনি লালনের যে কোনো গান শুনলে বুঝবেন, যে গান শুনলে বোঝা যায় যে একজন সন্দিগ্ধ মানুষ যিনি গানটা রচনা করেছেন, তিনি অসহায় এবং সন্দিগ্ধ। তিনি জানেন না তার মুক্তি কোথায়, তিনি জানেন না তিনি কে, কোত্থেকে এসছেন, কোথায় যাবেন, অন্ধকারের মধ্যে রাস্তা খুঁজতেছেন। আমরা যদি এই জিনিসটা ভাবি, তাহলে কিন্তু আমাদের যে অহংবোধটা সেটা আর থাকে না। তখন কিন্তু আমরা আমাদের মতটা আরেকজনের উপর চাপিয়ে দিতে চাই না। সো এই যে কূপ জল করে রাখছে আমাদেরকে, এটা আমাদের সবার ফিল করা প্রয়োজন। কবে বর্ষা আসবে? বর্ষা কি? বর্ষা আসলে জ্ঞানের উদয়। কবে আমার সেই জ্ঞানের উদয় হবে? আমি গিয়ে বড় সাগরে মিশে যাব। এবং এই জ্ঞানের সাগরটা কে? জ্ঞানের সাগরটা হচ্ছে স্রষ্টা অথবা বিশ্ব ব্রহ্মাণ্ড। আপনি খেয়াল করে দেখেন, এই যে সমুদ্রের পাড়ে যে ছোট্ট গর্ত থাকে বা নদীর পাড়ে, ওই কূপে ওই গর্তের মধ্যে যে পানিটা থাকে, যখন বর্ষা আসে চারিদিক মিশে যায়,
তখন এই গর্তের পানি গিয়ে কিন্তু ওই বড় পানির সঙ্গে মিশে যায়, মিলেমিশে সে গিয়ে সাগরে পৌঁছে যায়। সো এই জ্ঞানটা হচ্ছে আমাদের সে বর্ষা, সেটা আসলে পরে হয়তো আমরা কূপ জল থেকে বের হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে বা স্রষ্টার সঙ্গে বা আল্লাহর সঙ্গে, যে নামে আপনি ডাকেন, তার সঙ্গে মিশে যেতে পারবো। এই কথা বলে আমি আমার বক্তৃতা শেষ করতে চাই।